অনেক দিন পর আরও একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করছে? হাতে মাত্র দুদিনের ছুটি পেয়েছো, কোথায় ঘুরতে যাবে সেটা ভাবছো? তাহলে এইসব চিন্তা বাদ দিয়ে ঝটপট ব্যাগ গুছিয়ে হাতে মাত্র 2,500 থেকে 3,000 টাকা নিয়ে বেরিয়ে পড়ো কলকাতার খুব কাছেই একটা খুব সুন্দর লোকেশনে। মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই রকম একটা লোকেশনে। হঠাৎ করে বন্ধুদের সঙ্গে প্ল্যান করে ট্রেনের টিকিট বুকিং না করে খুব সহজে স্বল্প খরচে কিভাবে এত সুন্দর একটা লোকেশনে পৌঁছে যাবে, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশনে। এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে 12353 হাওড়া লালকুয়া সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার করেই রওনা দেয় হাওড়া থেকে। আমরা জেনারেল কোচের টিকিট কেটে নিয়েছি আর আমাদের মাথাপিছু টিকিট মূল্য লেগেছে 100 টাকা করে। ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 8:15। ঠিক টাইম মতোই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর 10:43 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আসানসোল জাংশনে। আসানসোল থেকে আমাদের ট্রেন রয়েছে 10:55 আসানসোল টু পুরুলিয়া মেমো স্পেশাল। আসানসোল স্টেশনে নেমে আমাদের হাতে টাইম ছিল মাত্র 10 মিনিট। সেই কারণে আমরা ঝটপট স্টেশনের বাইরে থেকে মাথাপিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম মুরাডি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা 11:30টার মধ্যেই পৌঁছে গেলাম মুরাডি স্টেশনে। মুরাডি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বের হলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এখানে এই টোটোগুলোয় একটু দাম দর করে নিয়ে বুকিং করে নিলাম এবং রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম বরন্তিতে, যেখানে স্টে করার জন্য অনেক হোটেল লজ রয়েছে। টোটো আমাদের সেই জায়গায় এনেই নামিয়ে দিল। এই রাস্তা ধরে সোজা হাঁটলে তোমরা অনেক লজ বা হোটেল পেয়ে যাবে রাত্রে স্টে করার জন্য। তোমাদের যদি ইচ্ছা হয় নিজেদের গাড়ি নিয়ে এসে একদিনেই ঘুরে তোমরা এখান থেকে বাড়ি ফিরে যাবে, সেটাও করতে পারো। তোমরা যদি আমাদের মতন একটা দিন থেকে 4-5টা ঘুরে দেখতে চাও তাহলে এখানে অনেক হোটেলের অপশন আছে, তোমরা একটা দিন স্টে করে ভালোভাবে ঘুরে দেখে নিতে পারো। আমরা আজকে স্টে করব দি পলাশ কুইন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। রিসর্টটা বেশ বড় খোলামেলা জায়গায় অবস্থিত। চারপাশটা নানা রকম গাছপালা দিয়ে ঘেরা। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, তাই যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। এবারে রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমরা যে রুমটায় আজকে থাকবো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিয়েছি নন এসি ডাবল বেডরুম। টয়লেটের মধ্যে গিজারের সুব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটটাও বেশ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমের দরজাটা খুললেই বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। ব্যালকনি থেকেই বরন্তি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা রয়েছি হোটেলের 2nd ফ্লোরে অর্থাৎ টপে। এখান থেকে ভিউটা দারুণ লাগে। এছাড়াও এই হোটেলের 1st ফ্লোরে রয়েছে এসি রুম। 1st ফ্লোর থেকে বাইরের ভিউটা ততটা ভালোভাবে দেখা যায় না বললেই চলে, আর সিজন অনুযায়ী রুমের ভাড়া কম বেশি হয়ে থাকে।
যেহেতু আমাদের এখানে আসতে দুপুর হয়ে গেছে, তাই ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখানে একটা কথা বলতেই হয়, সেটা হলো এই এলাকায় তেমন কোনো খাবারের হোটেল বা রেস্টুরেন্ট নেই, তাই যেখানে তোমরা স্টে করবে সেখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে। লাঞ্চের পর আমরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। এখানে ঘুরতে এসে কয়েকটি থাকার জায়গা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এইসব হোটেলের ফোন নাম্বার সহ ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিও। এই বরন্তি থেকে সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে, তবে আজকে আকাশ মেঘলা হওয়ায় ভালোভাবে দেখা যাচ্ছে না। পিছনে রয়েছে বরন্তি পাহাড়, আর বরন্তি পাহাড়ের সামনেই রয়েছে বরন্তি ড্যাম। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমরা ভিজে ভিজে রিসর্টে ফিরে যাই। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসে গরম গরম চা আর পকোড়া এবং এগ চাউমিন। রাত 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ডিনারে তোমরা রুটি ভাত যে যেটা খাও আগের থেকে বলে দিলে ওনারা বানিয়ে রাখে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দরজা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সবে সূর্যোদয় হচ্ছে, তবে আকাশ ভালোই মেঘলা, আর দূরে বরন্তি পাহাড়ের চূড়ায় মেঘ ভেসে বেড়াচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরন্তি এলাকাটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। এই যে কয়েকটি ঘর দেখা যাচ্ছে, এখানে আগের থেকে বলে রাখলে ওনারা দেশি মুরগি রান্না করে দেন। ওই দেখা যাচ্ছে আমাদের রিসর্টের রাস্তা, আর এখান থেকে 2-3 মিনিট পায়ে হেঁটে এলেই পড়বে আদিবাসী গ্রাম। লাল মাটির রাস্তা, মাটির ঘর, দেখতে বেশ ইন্টারেস্টিংই লাগলো। কিছু কিছু ঘরের বাইরের দিকে দেওয়ালে সুন্দর করে আলপনাও দেওয়া রয়েছে। কিছুক্ষণ আদিবাসী গ্রামে ঘোরাঘুরি করার পরে আমরা বরন্তি ফরেস্টের দিকে কিছুটা ঘুরে এলাম। এখানকার লোকজনের মুখে শুনলাম এই রাস্তা ধরে সোজা উপরের দিকে উঠে গেলে দেখা মিলতে পারে হরিণ এবং হনুমানের। যেহেতু আজকে আমরা সাইট সিনে বের হব এবং বিকেলে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে, তাই আর বেশি দূর না গিয়ে রওনা দিলাম রিসর্টের দিকে। আর একটা কথা বলে রাখি, এখানে বসন্তকালের দিকে এলে প্রচুর পলাশ ফুল তোমরা দেখতে পাবে। রিসর্টে ফিরে আসার পরেই ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরই মধ্যে আমাদের আগে থেকে বলে রাখা টোটো চলে এসেছে। রিসর্টে চেক আউট করে বরন্তি পাহাড়কে টাটা বাই বাই বলে রওনা দিয়ে দিলাম আজকে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্যে। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো জয়চণ্ডী পাহাড়। এটি পুরুলিয়ার বরাকর রোডের ধারে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র এবং পর্বতারোহণ শিক্ষা কেন্দ্র। পাহাড়ে ওঠার আগে 1 গ্লাস লেবু শরবত খেয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের কাছে। উপরে রয়েছে জয়চণ্ডী মায়ের মন্দির এবং বজরংবলীর মন্দির। সেখানে পৌঁছাতে গেলে আমাদের 500টা সিঁড়ি ট্রেকিং করে উপরে উঠতে হবে। জয়চণ্ডী পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা।
এটি বেশ কয়টি পাহাড় নিয়ে গঠিত হয়েছে। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম রয়েছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা প্রভৃতি। জায়গাটি রঘুনাথপুর মহকুমার সদর রঘুনাথপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি 250খানা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছি। এখনও অনেকগুলো সিঁড়ি বাকি আছে উপরে ওঠার জন্য। উপরের দিকে উঠতে উঠতে চোখে পড়ল এখানে ভগ্নপ্রায় অবস্থায় একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। চলো ঝটপট উপরে উঠে যাই এবং ভগবানের দর্শন করে আসি। শেষমেশ 500টা সিঁড়ি ট্রেকিং করে আমরা চলে এসেছি জয়চণ্ডী মায়ের দর্শন করতে এবং বজরংবলী মন্দিরের দর্শন করতে। তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারো। জয়চণ্ডী পাহাড়ের গড় উচ্চতা 155 মিটার। আমি এখানে একটাই অ্যাডভাইস দেব, যারা বয়স্ক মানুষ আছেন কিংবা যাদের হাঁটুর সমস্যা কিংবা শারীরিক নানা ধরনের প্রবলেম আছে, দয়া করে এতটা উঁচুতে না ওঠাই ভালো তাদের। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির শুটিং এখানেই হয়েছিল। আবার আমরা টোটোতে উঠে পড়লাম এবং রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এর মধ্যেই 2-1 পশলা বৃষ্টিও হয়ে গেছে, তাই কিছুক্ষণ ওয়েট করেছিলাম রাস্তার ধারেই। এটিই হলো গড়পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা। বৃষ্টি হয়ে যাওয়ার পর রাস্তাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে। চলো বন্ধুরা, তাহলে জেনে নিই এই গড়পঞ্চকোটের ইতিহাস গল্পের মাধ্যমে। পঞ্চকোট ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তম পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেহ সিংহের পুত্র দামোদর শেখর সিংদেও যে শেখর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময় তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। বর্গী আক্রমণের স্মৃতিচিহ্ন দেখতে হলে অবশ্যই একবার হলেও আসতে হবে এই গড়পঞ্চকোট। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য, টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড় বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা দুর্গা মন্দির এবং পাথরের তৈরি ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী কল্যাণেশ্বরী মন্দিরও এখানে বর্তমান। গড়পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এটি হলো সেই রাস মন্দির, যেটি এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়নি। আর এখানে এখনো পর্যন্ত রাধাকৃষ্ণের বিগ্রহ বর্তমান এবং নিত্য পুজো করা হয়। গড়পঞ্চকোট এলাকায় প্রচুর দোকানপাট ও খাবারের হোটেল রয়েছে। তার মধ্যে আমরা আজকে কল্যাণেশ্বরী হোটেলে দুপুরে লাঞ্চ সারব। পিছনে রয়েছে পঞ্চকোট পাহাড় আর তার সামনেই কয়েকটি বাঁশ আর তিরফল দিয়ে তৈরি করা হয়েছে খাবারের জায়গা। আজকের আমরা লাঞ্চের মেনুতে অর্ডার করেছিলাম সবজি ভাত, যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, একটা মিক্সড সবজি এবং লাস্ট পাতে ছিল পাঁপড় ভাজা। চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবার রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড়ের 5টি চূড়া এখান থেকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটি হলো গড়পঞ্চকোটের ইকো ট্যুরিজম গেস্ট হাউস। ফোন নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন পাঞ্চেত ড্যামের কাছে।
পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তে এই পাঞ্চেত বাঁধ অবস্থিত। পাঞ্চেত বাঁধ তৈরি করা হয়েছে দামোদর নদের ওপরে। পাঞ্চেত ড্যামের উল্টো দিকেই রয়েছে নেহেরু পার্ক। এখানে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে, চাইলে তোমরা এখানে এসে দেখতে পারো। সময়ের অভাবের জন্য পুরোটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর হ্যাঁ, পাঞ্চেত ড্যামে মাথাপিছু 30 টাকা দিয়ে তোমরা নৌকা বিহারও করতে পারো। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার রওনা দিয়ে দিলাম মুরাডি স্টেশনের উদ্দেশ্যে। মুরাডি স্টেশন থেকে আসানসোল যাওয়ার ট্রেন রয়েছে 4:10 এই ট্রেনটি আসানসোল স্টেশনে গিয়ে পৌঁছায় 4:45। আবার আসানসোল থেকে হাওড়া যাওয়ার ট্রেন রয়েছে 5:37 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি রাত 9:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যায়। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এখানে চলছে সিধু কানু মেলা। টোটো থেকে নেমে এক ঝলক দেখেই নিলাম, বেশ সুন্দর, সঙ্গে সাঁওতালি নৃত্যও হচ্ছে। চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটি তোমাদের যদি একটুও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নিত্য নতুন ভিডিও বানানোর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওয়। বাই বাই।